প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রক্ত সঞ্চালন অধ্যায়ের মানবদেহের রক্ত সংবহন, অর্থাৎ মানুষের শরীরে কিভাবে রক্ত সংবহিত হয়। তো আমরা যখন কার্ডিয়াক চক্র পড়ি তখন মানুষের ভিতরে কিভাবে রক্ত সংবহিত হয় সেটা পড়ে ফেলছি, যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ এবং হৃদচক্রের মাধ্যমে কিভাবে কি যাচ্ছে সেটা আমাদের একটা আলাদা ক্লাস আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। তো আমরা আজকে পড়বো যে মানবদের রক্ত সংবহন কয় প্রকার এবং প্রত্যেকটাতে কিভাবে সংবহিত হচ্ছে। তো আমরা চলে যাচ্ছি মানবদের রক্ত সংবহন। মানব দেহে রক্ত সংবহন অর্থাৎ দেখো, একটা মানুষের শরীরের হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত গিয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসতেছে। এই হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে গিয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসতে তারা কয় ভাবে বা কয় ধরনের এরকম সংবহন আছে মানব দেহে, সেটাই আমরা দেখি। তো মানবদের সংবহন হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে কি সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন সংবহন কারণ এখানে যদি আমরা একদম সিম্পল ভাষায় বলতে চাই সিস্টেমিক সংবহন কাকে বলতেছি। সিস্টেমিক সংবহন থেকে দেখো, মনে রাখবা যে এই রক্ত এখানে হার্ট থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? অঙ্গ, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ, এবং বিভিন্ন অঙ্গ থেকে আবার কোথায় ফিরে আসতেছে? এই হার্টেই ফিরে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। এবারে যদি আমরা যাই 2 নম্বর হচ্ছে কি পালমোনারি সংবহন। পালমোনারি সংবহন মাথায় রাখবা, পালমোনারি সংবহন। পালমোনারি শব্দটা যখনই আসবে তখন এর সাথে একটা জিনিস খুব রিলেটেড, সেটা হচ্ছে কি ফুসফুস। ঠিক আছে, পালমোনারি শব্দের সাথে আমাদের সবথেকে বেশি রিলেটেড অঙ্গ হচ্ছে কি ফুসফুস। অর্থাৎ এখানে রক্ত কি হচ্ছে? হার্ট থেকে কোথায় যাচ্ছে? ফুসফুস, এবং ফুসফুস থেকে আবার কোথায় যাচ্ছে? হার্টে রক্ত যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা 3 নম্বর যেটা বলবো সেটাকে বলা হয় পোর্টাল সংবহন। কি বলা হয়? পোর্টাল সংবহন। ঠিক আছে, কারণ পোর্টাল সংবহনের ক্ষেত্রে একটু ডিটেলস আলোচনা করা দরকার, যেটা আমরা পরবর্তীতে করব। আপাতত বলে রাখি, পোর্ট শব্দটার অর্থ হচ্ছে কি একটা নির্দিষ্ট এরিয়া। কি বলছি? একটা নির্দিষ্ট এরিয়া, অর্থাৎ হার্ট থেকে রক্ত সারা শরীর ঘুরে আসে আবার হার্টে আসতে, যদি এর মধ্যে আরেকটা সেকেন্ডারি বা দ্বিতীয় কোনো অঙ্গে প্রবেশ করে রক্ত, তাহলে সেটাকে বলতে আমরা কি পোর্টাল সংবহন। মানবদেহে পোর্টাল সংবহন পাচ্ছি আমরা 2টা। একটা যে হেপাটিক পোর্টাল সংবহন, হেপাটিক পোর্টাল সংবহন, আর 2 নাম্বার পাচ্ছি আমরা রেনাল পোর্টাল সংবহন। তার মধ্যে রেনাল পোর্টাল সংবহন স্তন্যপায়ী প্রাণীতে পাওয়া যায় না, অন্য প্রাণীতে পাওয়া যায়। ঠিক আছে, আর লাস্ট পাচ্ছি আমরা কি রে? করোনারি সংবহন। ঠিক আছে, করোনারি সংবহন, করোনারি শব্দটার সাথে আমাদের কে রিলেটেড? হার্ট। কে রিলেটেড? হার্ট। অর্থাৎ দেখো, যে অঙ্গটা আমাদের সারা শরীরে রক্ত পরিবহন করতেছে এবং তার পাম্পিং ক্রিয়ার মাধ্যমে আমাদের সারা দেহে রক্ত সঞ্চালিত হচ্ছে, যদি সে পাম্প করা বন্ধ করে দেয়, সে আমাদের সারা শরীর কি হয়ে যাবে? অকেজো হয়ে যাবে। ঠিক আছে কিনা? এখন বলছে যে এই যে অঙ্গটা কাজ করতেছে হার্ট, তার নিজেরও তো রক্ত এবং পুষ্টি উপাদানের দরকার আছে। এই জন্য হৃৎপিণ্ড থেকে রক্ত হৃৎপিণ্ডে যাচ্ছে, আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে। কথাটা আছে কি হার্ট থেকে রক্ত হার্ট থেকে হার্টেই হচ্ছে রক্ত সংবহন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি করোনারি সংবহন। এখন এগুলো এমনি এমনি বুঝতে তোমার কাছে একটু জটিল লাগতেছে বা কেমন লাগতেছে, স্যার কি পড়াচ্ছে, ঠিক আছে কিনা? তো এখন দেখো আমরা প্রত্যেকটা বিস্তারিত বলি। প্রথমেই আসি আমরা কোথায়? সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন। ঠিক আছে, এখন দেখো সিস্টেমিক সংবহন যদি আমরা দেখতে যাই, আমরা একটু আগে লিখছিলাম কি হার্ট থেকে অঙ্গ, আবার অঙ্গ থেকে কোথায় আসছে? হার্ট। এটা এখন যদি তুমি ভালো করে বুঝতে চাও তাহলে একটা জিনিস তোমাকে চিত্রের মাধ্যমে দেখতে হবে। ধরো এটা আমাদের হৃৎপিণ্ড। আমরা সবাই জানি যে হৃৎপিণ্ডের, আমরা ছবিটা একটু এঁকে নেই, ঠিক আছে কিনা? একটু চিত্রটা এঁকে নেই। এই চিত্র আমাদের হয়ে গেল, বেশি সময় লাগবে না।
হয়ে গেছে, ঠিক আছে। আমরা চিত্রটা এঁকে নেই একটু, জাস্ট একটু সময় নেই। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, ঠিক আছে। এখান থেকে আমরা হৃৎপিণ্ডের গঠন টঠন চিত্র টিত্র আগে আমরা পড়ে ফেলছি, ঠিক আছে কিনা। এখন জাস্ট খালি মনে রাখবে একটা কথা, যে যারা রক্ত হৃৎপিণ্ডে ফেরত নিয়ে আসে তাদেরকে বলা হয় কি শিরা, আর যারা হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে যায় তাদেরকে বলা হয় কি ধমনী। তাহলে দেখো প্রথমে যখন আমাদের এই যে তোমরা সবাই জানো যে আমাদের এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। এখন দেখো সিস্টেমিক সংবহনে কি হয়, রক্তটা এই যে হৃৎপিণ্ড থেকে যখন বের হইলো, এই যে লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্তটা বের হইলো কোথায় থেকে, এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই যে প্রথমে কোথায় গেল, মহাধমনীতে। মহাধমনীর এইবার দেখো এই ধমনীর অনেকগুলো শাখা আছে, কেউ মাথায় নিয়ে যায়, কেউ ডান বাহুতে নিয়ে যায়, কেউ বাম বাহুতে নিয়ে যায়, কেউ আবার এই যে দেখো হৃৎপিণ্ডের এখান থেকে কি উঠছে, আমাদের আমাদের অ্যাওয়ার্ড উপর দিকে উঠছে, উপরের দিকে উঠে একটা বাঁক নিছে, বাঁক নিয়ে আবার কি নিচের দিকে নামছে। এই যে অ্যাওয়ার্ডটা এগুলো যখন নিচের দিকে যায় তখন তারা অসংখ্য ছোট ছোট শাখা প্রশাখা পরিণত হয়, কি হয়, শাখায় পরিণত হয়, যাকে বলতেছি আমরা ধমনী। এটাকে কি বলতেছি আমরা, ধমনী। এই ধমনীগুলো আরো ছোট ছোট শাখা আছে, ঠিক আছে। যখন এই ধমনীগুলা আমাদের কোনো একটা অঙ্গের কাছাকাছি যায়, এই একটা মানুষ, চোখ নাক কান মুখ, ঠিক আছে, এই একটা মানুষ, হ্যাঁ, আমার ছবি অনেক সুন্দর, আর আমার ছবি দেখে লিওনার্দো দা ভিঞ্চি একবার আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, ঠিক আছে, এটা অনেকেই জানো। তো দেখা যাচ্ছে যে এই ধমনীগুলা যখন কোনো একটা অঙ্গের কাছাকাছি যাবে সে অনেক ছোট ছোট শাখায় বিভক্ত হয়, যাকে বলি আমরা হচ্ছে কি কৌশিক জালিকা। কি বলি এটাকে, কৌশিক জালিকা, ঠিক আছে। এগুলো কি হয়, অসংখ্য কৌশিক জালিকায় পরিণত হয়। যে কোনো একটা অঙ্গে রক্ত পরিবহন করার পর এই কৌশিক জালিকাগুলা রক্ত এখানে, ধরো এটা একটা অঙ্গ, এখানে আমাদের কি করে অক্সিজেনের বিনিময় এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। এই দিক থেকে আসলে অক্সিজেন যুক্ত রক্ত আসার পরে এই কৌশিক জালিকাগুলো একটা অঙ্গকে ঘিরে রাখলো। আর যদি ভালো করে ছবি দেখাই তোমাকে, তাহলে আমি এটাকে এই দিক নিয়ে আসতেছি, এটা যদি অসংখ্য ছোট ছোট শাখায় পরিণত হয় তাহলে এখানে একটা অঙ্গ আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা অঙ্গ। এই কৌশিক জালিকাগুলা, এই যে কৌশিক জালিকাগুলো আছে, এই কৌশিক জালিকাগুলো এবার মিলিত হয়ে তৈরি করবে কি শিরা, মিলিত হয়ে তৈরি করে কি শিরা, মিলিত হয়ে কি তৈরি করে শিরা। এই শিরা গিয়া গুলা পরে গিয়া যুক্ত হয় কার সাথে, মহাশিরার সাথে। উপরের শরীরের উপরের অংশ তো যুক্ত হয় ঊর্ধ্ব মহাশিরার সাথে, আর শরীরের নিচের অংশ যুক্ত হয়ে গিয়া কার সাথে, নিম্ন মহাশিরার সাথে। তার মধ্যে তারপরে এই যে রক্তটা গিয়া কোথায় যুক্ত হইলো, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাইলো, রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে। তাহলে কি বললাম, যে আমরা সিস্টেমিক সংবহনে কি হচ্ছে, যে প্রথমে অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে বের হয় মহাধমনী, মহাধমনীর মধ্যে ধমনী, ধমনী গিয়ে আরো অনেকগুলো শাখা প্রশাখা আছে, এবং কোষের বা অঙ্গের কাছাকাছি গিয়ে এই ধমনীগুলা আরো ছোট ছোট শাখায় বিভক্ত হয়, যাকে আমরা কি বলতেছি কৌশিক জালিকা। কি বলা এটাকে, কৌশিক জালিকা, ঠিক আছে। এই কৌশিক জালিকাগুলো মিলিত হয়ে তৈরি শিরা, শিরা গিয়ে যুক্ত হয় কার সাথে, মহাশিরার সাথে। কার সাথে, মহাশিরা, ঠিক আছে। এরপরে গিয়ে আবার হৃৎপিণ্ড, অর্থাৎ দেখো রক্ত হৃৎপিণ্ড থেকে অঙ্গ, অঙ্গ থেকে আবার কোথায় গেল, হৃৎপিণ্ডে ব্যাক গেল। তাহলে আমরা বলতে পারি সিস্টেমিক সংবহন কাকে বলা হয়, যে সংবহনে রক্ত বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে অঙ্গে পৌঁছায় এবং অঙ্গ হতে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে আমরা কি বলতেছি, তাকে সিস্টেমিক সংবহন বলে, তাকে সিস্টেমিক সংবহন বলে, ঠিক আছে। তাহলে দেখো আমরা সিস্টেমিক সংবহনে যদি একটা ফ্লো চার্ট দেখি, কি দেখি, ফ্লো চার্ট, অর্থাৎ কোন দিক দিয়ে রক্তটা যাচ্ছে। তাহলে শুরুটা কোথায় হলো,
লেফট ভেন্ট্রিকল থেকে। কোথায় থেকে? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় গেল? অ্যাওর্টা। অ্যাওর্টা। অ্যাওর্টা থেকে কোথায় গেল? ধমনী। ঠিক আছে, এই ধমনীগুলা এরপরে কোথায় রক্ত নিয়ে গেল? অঙ্গতে। হ্যাঁ, অঙ্গ থেকে রক্তটা কার মাধ্যমে আসলো? অঙ্গ থেকে রক্তটা আসলো কোথায়? শিরায়। কোথায়? শিরা। শিরা গিয়া যুক্ত হলো কোথায়? মহাশিরা। মহাশিরা থেকে কোথায় গেল রক্ত? মহাশিরা থেকে গেল ডান বা রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় গেল? রাইট ভেন্ট্রিকল। অর্থাৎ শুরু হইলো লেফট ভেন্ট্রিকলে, শেষ হইলো গিয়ে কোথায়? রাইট ভেন্ট্রিকলে। এই সিকোয়েন্সটা যদি তুমি মনে রাখো, তুমি নিজের মতো করে বানায় লিখতে পারবা যে হৃৎপিণ্ডের সংকোচনের সময় লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে ধমনী, ধমনী থেকে অঙ্গ, এবং অঙ্গের মধ্যে তারা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করার পর রক্ত কোথায় আসে? শিরা। শিরা থেকে রক্ত যায় মহাশিরা। মহাশিরা থেকে কোথায়? রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাচ্ছে? রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে। এই যে সিস্টেমিক সংবহনের জন্য মাত্র সময় লাগে কতটুকু? সময় লাগে 25 থেকে 30 সেকেন্ড। ঠিক আছে, 25 থেকে 30 সেকেন্ড। তা এই যে কথাগুলো বললাম, এটা এখন তুমি সুন্দর করে বইয়ের সাথে মিলায় নাও। ঠিক আছে, যে সিস্টেমিক সংবহন দেওয়া লেখা আছে, মানুষের রক্ত সংবহন বদ্ধ ধরনের, অর্থাৎ এটা হৃৎপিণ্ড এবং নালীর মাধ্যমে সংবহিত হয়। তাছাড়া মানুষের রক্ত সংবহন দ্বিচক্রিতন্ত্র, এগুলো আমরা আগেই পড়ছি। বলছে যে এখানে আমরা মানবদের 4 প্রক্রিয়া রক্ত সংবহন সংঘটিত হয়, যথা সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, পোর্টাল সংবহন এবং কি করোনারি সংবহন। এবার দেখো সিস্টেমিক সংবহন আমরা কাকে বলতেছি? যেই সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে, কি বলছে? যেই সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে অঙ্গতে পৌঁছায় এবং অঙ্গ থেকে ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে, তাকেই বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। এবারে বলছে যে সব সিস্টেমিক সংবহন উদ্ভব হয় কোথা থেকে? অ্যাওর্টা বা মহাধমনী থেকে। আর অ্যাওর্টার উদ্ভব ঘটে কোথায়? বাম ভেন্ট্রিকল থেকে। হৃৎপিণ্ডে যখন সংকোচন ঘটে, এখান থেকে তুমি লেখা শুরু করবা যে হৃৎপিণ্ডে যখন সংকোচন ঘটে, ফলে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত প্রথমে কোথায়? অ্যাওর্টার ভিতর দিয়ে ধমনীতে যায়, পরে বিভিন্ন টিস্যু এবং অঙ্গের ধমনিকা এবং কৌশিক জালিকার রক্ত জালিকার ভিতর দিয়ে প্রবাহিত হয়। জালিকা থেকে রক্ত পুনরায় গৃহীত হয়ে উপশিরার মাধ্যমে প্রথমে শিরায় প্রবেশ করে এবং সব শিরার রক্ত পরে সুপিরিয়র ভেনা কাভা ও ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। আর ডান অ্যাট্রিয়াম থেকে তখন কোথায় যায়? ডান ভেন্ট্রিকলে গমন করে। এভাবে সিস্টেমিক সংবহন সমাপ্ত হয় এবং হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসতে সিস্টেমিক সংবহনের সময় লাগে মাত্র কত সেকেন্ড? 25 থেকে 30 সেকেন্ড। তাহলে দেখো কাজ কি? এই সিস্টেমের সংবহনের কাজ হচ্ছে কি? মনে রাখবা, হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত এবং এই যে পুষ্টি উপাদান যুক্ত রক্তটাকে সারা শরীরে প্রত্যেকটা কোষে রক্ত পৌঁছানো। ঠিক আছে, দেখো সিস্টেমিক সংবহনে রক্ত দেহকোষের চারপাশে অবস্থিত কোষী জালিকার অতিক্রমণকালে অক্সিজেন এবং খাদ্য সার সহ প্রয়োজনীয় উপাধি সরবরাহ করে এবং একই সাথে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত রেচন পদার্থগুলোকে কোষ গ্রহণ করে। তাহলে দেখো এর যে ফ্লো চার্টটা আছে বা ধারাবাহিকতাটা আছে, বাম ভেন্ট্রিকল থেকে উৎপত্তি হইলো, তারপর হলো অ্যাওর্টা, এরা আগেই টিস্যুর অঙ্গ দিয়ে দিছে, তোমরা এখানে ধমনী লিখবা, তারপর হচ্ছে কি রে শিরা লিখবা, তারপর মহাশিরা, ডান অ্যাট্রিয়াম এবং কি ডান ভেন্ট্রিকল। এরা সিকোয়েন্সটা একটু কম করে দিয়েছে, তো আমরা এটা ফুললি ডিটেলস আলোচনা করে ফেলছি। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সিস্টেমিক সংবহনটি ব্যাখ্যা করো, তাহলে তুমি কি বলবা? এইভাবে যে ভেন্ট্রিকলের সংকোচনের সময় লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে কোথায় গেছে? ধমনী, ধমনী থেকে কৌশিক জালিকার মাধ্যমে এখানে কোষের সাথে তারা কি করে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটায়। অর্থাৎ ধমনী থেকে আসে অক্সিজেন যুক্ত রক্ত, মানে অক্সিজেন আসে কোষে, আর কোষের উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রথমে উপশিরা, তারপর শিরা, শিরা থেকে কোথায় গেল? মহাশিরা, মহাশিরা থেকে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায়? রাইট ভেন্ট্রিকলে যায়। আর এই যে বলছে যে লেফট অ্যাট্রিয়াম থেকে রক্ত নির্গত হয়ে পুরা শরীর ঘুরে আবার এই যে রাইট অ্যাট্রিয়ামে আসতে মাত্র সময় লাগে কত? 25 থেকে 30 সেকেন্ড। এটাই গেল আমাদের সিস্টেমিক সংবহন। এবার যাব আমরা কি? পালমোনারি সংবহন। নেক্সট আসি আমরা কি? পালমোনারি সংবহন। ঠিক আছে, এই পালমোনারি সংবহন জিনিসটা বোঝানোর জন্য আমি আগেই বলছি, পালমোনারি শব্দটা যেখানেই পাবো সেটা হচ্ছে মনে রাখবা ফুসফুস। কি? ফুসু ফুসু। হ্যাঁ, ফুসু ফুসু হয়ে গেছে। ফুসু ফুসু বলতে কি? ফুসফুস। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা কি হচ্ছে? হৃৎপিণ্ড থেকে
হৃৎপিণ্ড হতে রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুস বা ফুসু। আবার ফুসু থেকে রক্ত কোথায় আসতেছে? হৃৎপিণ্ডে আসতেছে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের এই যে আগের ছবিটা আমরা আরেকবার আঁকে নেই। হ্যাঁ, বারবার আঁকার লাগতেছে, সমস্যা নেই, তোমরাও বারবার আঁকবা, যত আঁকবা তত প্র্যাকটিস হবে। ঠিক আছে, এইভাবে আমাদের হৃৎপিণ্ডের গঠন অঙ্কন করতেছে। ঠিক আছে, ছবি সুন্দর না হলে কোনো সমস্যা নাই, আমার বেলায় মাফ করে দিবা, বাট তোমরা অবশ্যই পরীক্ষায় সুন্দর করে ছবি আঁকার ট্রাই করিবা, নাহলে কিন্তু পরে বাস খাবা। পরে বলবে কোন স্যারের কাছে এই হৃৎপিণ্ডের ছবি আঁকা শিখছো, তখন বলবা প্রশান্ত। পরীক্ষার খাতা তার লিখে দিতে পারবো না যেটা প্রশান্ত স্যার শিখাইছে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এখানে আমাদের মাথায় রাখতে হবে, তোমরা জানো যে যখন আমরা হৃৎপিণ্ডের অবস্থান করছি, যে হৃৎপিণ্ড দুই ফুসফুসের মাঝখানে বাম দিকে অবস্থান করে। তার মানে কি, এদিকে একটা ফুসফুস আছে, ঠিক আছে, এদিকে আর একটা কি আছে? ফুসফুস আছে। ঠিক আছে, ফুসফুসের কালারটা আমি অন্য করে দিই। ধরো এই হচ্ছে আমাদের ফুসু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুসু। এখন দেখো এই যে আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছিল, ঠিক আছে কি না? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা রাইট ভেন্ট্রিকল যখন এটা সংকোচন ঘটবে, রাইট ভেন্ট্রিকল থেকে এটার নাম কি ছিল বলো তো? পালমোনারি ধমনী। এটার নাম কি ছিল? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী থেকে কোথায় গেল? ফুসফুসে গেল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোথায় গেল? ফুসফুসে গেল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ঠিক আছে, এখন দেখো এই যে ফুসফুসের মধ্যে আমরা জানি যে সবাই অ্যালভিওলাস আছে। কি আছে? অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইড ভিতরে যায় আর অক্সিজেন কি হলো? বিনিময় ঘটে। অ্যালভিওলাসের চারপাশে যে কৌশিক জালিকা আছে, এই কৌশিক জালিকার মধ্যে আমাদের কি হবে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটবে, যেটা আমরা তোমাদের যে গ্যাসীয় বিনিময় নামে একটা অধ্যায় আছে বা শ্বসন ও শ্বাসক্রিয়া নামে একটা অধ্যায় আছে, সেটাতে আমরা এটা ভালো করে পড়বো। ঠিক আছে, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময় ঘটলো, তখন এই অক্সিজেন যুক্ত রক্তটা আমাদের পালমোনারি শিরার মাধ্যমে, কার মাধ্যমে? পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসতেছে? আমাদের লেফট অ্যাট্রিয়ামে। তারপর এই অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় যায়? লেফট ভেন্ট্রিকলে যায়। অর্থাৎ এখানে আগের বার যখন আমরা সিস্টেমিক সংবহন পড়ছি, সেটা শুরু হয়েছিল লেফট অ্যাট্রিয়াম থেকে, শেষ দিকে সরি ঠিক আছে, যে আমরা যখন কি পড়ছি পালমোনারি, আমি আসলে অনেক রাতে ক্লাসটা রেকর্ড করতেছি, তো এখন প্রায় 12টা বাজে। এই যে দেখো প্রায় 12টা বাজে, আর এই ঘুমের মধ্যে মানে ঘুম চলে আসছে চোখের মধ্যে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমরা দেখো আগের যেই পড়ছিলাম যে কি এটা হচ্ছে সিস্টেমিক সংবহনের শুরুটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে, শেষ দিকে কোথায়? রাইট ভেন্ট্রিকলে। বাট এবারেরটা দেখো, এবারের সূত্রপাতটা হচ্ছে কোথা থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। কোথায়? রাইট ভেন্ট্রিকল থেকে। তাহলে দেখো পালমোনারি সংবহন, তাহলে আমরা এইভাবে লিখব, যে সংবহনে রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে এবং ফুসফুস থেকে হৃৎপিণ্ডে ফেরত আসে, তাকে আমরা কি বলতেছি? পালমোনারি সংবহন। পালমোনারি সংবহন। ঠিক আছে, তাহলে এই পালমোনারি সংবহনে যদি আমরা যদি ধারাবাহিকতাটা দেখি, তাহলে কি হবে? প্রথমে হচ্ছে কোথায় থেকে শুরু হলো? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় গেল? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী, এই যে এটার নাম হচ্ছে কি? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। ঠিক আছে, এই পালমোনারি থেকে কোথায় গেল? ফুসফুস। পালমোনারি ধমনী থেকে কোথায় গেল? ফুসু। হ্যাঁ, ফুসফুস। এই ফুসফুস থেকে আবার কোথায় গেল? আমাদের পালমোনারি শিরা। কোথায়? পালমোনারি শিরা। ঠিক আছে, এই যে পালমোনারি শিরা আছে, এই পালমোনারি শিরাগুলো ফুসফুস থেকে রক্তটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের লেফট অ্যাট্রিয়ামে। মনে করো না যে এটা আবার এখানে ওপেন হয়েছে, এটা পিছন দিক দিয়ে ঘুরে এই জায়গায় গিয়ে
ওপেন হয়েছে। কথাটা বুঝতে পারছি? তাহলে হচ্ছে কোথায় গেল পালমোনারি শিরা, পালমোনারি শিরা থেকে কোথায় গেল লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় গেল লেফট ভেন্ট্রিকল। কথাটা বুঝতে পারছি? অর্থাৎ এই যে বললাম যে হৃৎপিণ্ড থেকে রক্ত ফুসফুসে গিয়ে আবার পুনরায় কোথায় আসছে হৃৎপিণ্ডে ফেরে আসছে, তাকেই বলতেছি আমরা কি পালমোনারি সংবহন। এখন এটা আমরা বইয়ের সাথে একটু মিলাই নেই পরে পরে, ঠিক আছে? পালমোনারি সংবহন কাকে বলা হচ্ছে? দেখো পালমোনারি সংবহন যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম এট্রিয়ামে ফেরত আসে, তাকেই বলতেছে পালমোনারি সংবহন। তখন বাম এট্রিয়াম ডান এট্রিয়াম লেখার দরকার নেই, ডিরেক্ট লিখতে পারো যে যেই সংবহনে রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে, তাকেই বলতেছে আমরা কি পালমোনারি বা ফুসফুসীয় সংবহন। কারণ পালমোনারি সংবহন শুরু হয় পালমোনারি ধমনী থেকে, আর পালমোনারি ধমনীর উদ্ভব ঘটে কোথা থেকে? ডান ভেন্ট্রিকল থেকে। কারণ ডান ভেন্ট্রিকলের সংকোচনের ফলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথমে পালমোনারি ধমনীতে প্রবেশ করে, এরপর রক্ত ধমনিকা হয়ে ফুসফুসের অ্যালভিওলাসের চারপাশে অবস্থিত কৌশিক নালীতে উপস্থিত হয় এবং কৌশিক নালী থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুনরায় শিরা বা ভেনিউলের মাধ্যমে অবশেষে 4টি, প্রতি ফুসফুস থেকে 2টি করে পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়ামে ফেরত আসে। ঠিক আছে? তাহলে রক্ত সংবহন কি হলো? ডান ভেন্ট্রিকল থেকে কি পালমোনারি ধমনী, তারপরে হলো ফুসফুস, পালমোনারি শিরা, তারপরে বাম এট্রিয়াম, তারপরে কি বাম ভেন্ট্রিকল। ঠিক আছে? কাজ কি? এটার কাজ হচ্ছে এই সংবহনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে প্রবেশ করে এবং সেখানে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্তকে কোথায় হৃৎপিণ্ডে ফেরত নিয়ে আসে। এটাই হচ্ছে তার কাজ। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা আবার বলে রাখি, যেই সংবহনের রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে এবং ফুসফুস থেকে পুনরায় কি হৃৎপিণ্ডে ফেরত আসে, তাকেই বলতেছি আমরা কি পালমোনারি সংবহন। মনে রাখবা এটার শুরুটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী, পালমোনারি থেকে কোথায় যায়? ফুসফুসে যায় এবং ফুসফুসের মধ্যে এই যে এটা আঁকছি না, এটা হচ্ছে অ্যালভিওলাস, এটা হচ্ছে কি অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের চারদিকে কতটা কৌশিক জালিকা থাকে। এই কৌশিক জালিকাগুলা প্রথমে কার্বন ডাইঅক্সাইড এইদিকে যায় এবং ফুসফুস আমরা যে শ্বাস নিছি না, এই শ্বাসের মাধ্যমে আসা অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়া আবার কৌশিক জালিকাতে আসে। আবার আগের মতোই কৌশিক জালিকাগুলো মিলিত হয়ে তৈরি করে কি শিরা। আর এই ফুসফুস থেকে 2টা শিরা এবং এই ফুসফুস থেকে 2টা শিরার সৃষ্টি হয়, যাদেরকে আমরা পালমোনারি শিরা বলি। এবং তারা কি করে? অক্সিজেন যুক্ত রক্তটাকে কোথায়? লেফট এট্রিয়ামে, এবং লেফট এট্রিয়াম থেকে তারপরে কোথায় যায়? লেফট ভেন্ট্রিকলে যায়। এটা হচ্ছে আমাদের কি পালমোনারি সংবহন। এইবার আসি আমরা পোর্টাল সংবহন নিয়ে আলোচনা করি। পোর্টাল সংবহন, ঠিক আছে? এখন পোর্টাল সংবহনটা বলার আগে আমরা কিছু কথাবার্তা বলে নিই যে পোর্টাল শব্দটার মিনিং কি। পোর্টাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া। কি হচ্ছে? নির্দিষ্ট এরিয়া। ঠিক আছে? অর্থাৎ এরকম জিনিসটা দাঁড়াচ্ছে যে কোনো একটা অঙ্গ থেকে, ধরো আমরা একটা জিনিস তোমাকে যদি বলি যে তুমি হবিগঞ্জে আসো বা তুমি ঢাকায় আসো, দেখবা ওই জায়গায় কতগুলো পুলিশ আছে যারা ওয়াকি টকি নিয়ে দাঁড়ায় আছে। তো ওই ওয়াকি টকিটা দিয়ে কি সারা বাংলাদেশে তারা কথা বলতে পারে না? ধরো হবিগঞ্জের পুলিশ যারা আছে তারা কি করে? ওই ওয়াকি টকি দ্বারা তাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে যেটা কাভারেজ দেয়, ওই কাভারেজের বাইরে ওই ওয়াকি টকি দিয়ে তারা কথা বলতে পারে না। সেম ঢাকায় যে পুলিশ থাকে তাদের কাছে যে ওয়াকি টকিটা আছে, সেই ওয়াকি টকির একটা নির্দিষ্ট এরিয়া কাভারেজ আছে, ওই এরিয়া কাভারেজ পর্যন্তই তারা কি করে? কথা বলতে পারে, এর বাইরে কথা বলতে পারে না। ঠিক এরকম আমাদের যখন রক্ত সংবহনের ক্ষেত্রে কি হচ্ছে যে কোনো একটা অঙ্গ থেকে রক্ত যখন হৃৎপিণ্ডে ফেরত যায়, তারা আমাদের এটা হৃৎপিণ্ড, ধরো এটা আমাদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডে রক্ত ফেরত যাবে। ঠিক আছে? তাহলে এটা একটা অঙ্গ, যে কোনো একটা অঙ্গ। এই অঙ্গ থেকে ডিরেক্টলি কি তৈরি হয়? শিরা তৈরি হয়, শিরা গিয়া যুক্ত হয় মহাশিরার সাথে, মহাশিরা গিয়া তারপরে হৃৎপিণ্ডের সাথে যুক্ত হয়। কিন্তু বলছে একটা অঙ্গ থেকে রক্ত যখন হৃৎপিণ্ডে যাওয়ার পথে দ্বিতীয় কোনো আরেকটা অঙ্গের মধ্যে কি করে? প্রবেশ করে। এখানে গিয়া প্রবেশ করে তারপর এখান থেকে আবার যখন কোষী জালিকায় বিভক্ত হয়, এই কোষী জালিকাগুলো মিলিত আবার তৈরি করে আরেকটা শিরা। এই শিরাটা গিয়া যুক্ত হয় কার সাথে? আমাদের হৃৎপিণ্ডের কার সাথে যুক্ত হয়? আমাদের এই যে এই অঙ্গ, দ্বিতীয় অঙ্গ থেকে আরেকটা শিরা গিয়া আমাদের কি হচ্ছে? মহাশিরার সাথে যুক্ত হয়।
তো এই যে বলছে কোন একটা অঙ্গ থেকে রক্ত হৃৎপিণ্ডে যাওয়ার পথে যদি সে দ্বিতীয় কোনো অঙ্গের মধ্যে প্রবেশ করে আবার কোষী জালিকায় বিভক্ত হয়, তখন সেই সংবহনটাকে বলতেছে আমরা কি? পোর্টাল সংবহন। ঠিক আছে, এখন পোর্টাল সংবহন দুই প্রকার। পোর্টাল সংবহন সংবহন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার যদি আমরা বলি সেটা যে হেপাটিক পোর্টাল সংবহন। হেপাটিক পোর্টাল সংবহন, পোর্টাল সংবহন। আর দুই নাম্বার হচ্ছে আমাদের কি? রেনাল পোর্টাল সংবহন। রেনাল পোর্টাল সংবহন। ঠিক আছে, তো যার মধ্যে স্তন্যপায়ী প্রাণীতে রেনাল পোর্টাল সংবহনটা পাওয়া যায় না। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পাওয়া যায় শুধুমাত্র কোনটা? হেপাটিক পোর্টাল সংবহন। তাহলে একটু রিডিং পড়ে নাও, আমরা এরপরে হেপাটিক পোর্টাল সংবহনটা ভালো করে পড়বো। যে সিস্টেমিক বা পালমোনারি এই দুটি সম্পূর্ণ চক্র ছাড়াও মেরুদণ্ডী প্রাণীতে রক্ত চলাচলের কিছুটা ভিন্ন পথ পার্শ্বপথ অনুসরণ করে। এসব ক্ষেত্রে কোনো অঙ্গের কোষী জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে এবং সেখানে পুনরায় জালিকায় বিভক্ত হয়। আর এই ধরনের সংবহনকে বলা হয় কি? পোর্টাল সংবহন। মেরুদণ্ডী প্রাণীতে সাধারণত আমরা আছে হেপাটিক পোর্টাল সংবহন এবং কি রেনাল, এই দুই ধরনের পোর্টাল সংবহন দেখতে পাই। তবে রেনাল পোর্টাল সংবহন মানুষ ও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে কি থাকে? অনুপস্থিত থাকে। এবার আমরা আসি হেপাটিক পোর্টাল সংবহন। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এবং মনে রাখবা, হেপাটিক পোর্টাল সংবহন। আমরা আসি হেপাটিক পোর্টাল সংবহন। ঠিক আছে, হেপাটিক পোর্টাল সংবহন মানে হেপাটিক পোর্টাল সংবহন শব্দটার মিনিং বুঝে। হেপাটিক মানে কি? হেপাটিক শব্দটা আছে হেপাটোসাইট, অর্থাৎ যকৃৎ। তাহলে তুমি নিজেই বুঝতেছো যে কোনো কিছু অঙ্গ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার সময় পুনরায় কোথায় প্রবেশ করতেছে? যকৃতে। তাহলে আমরা একটু জিনিসটা ভালো করে বুঝে নিই। তোমরা সবাই জানো যে আমরা যে যকৃৎকে বলা হচ্ছে, যকৃতের মধ্যে আমাদের বিভিন্ন খাদ্য উপাদানগুলো কি থাকে? সঞ্চিত থাকে। আর এই খাদ্য উপাদানগুলো পরিপাক হয় কোথায়? আমাদের পরিপাক নালীতে। যেমন ধরো আমাদের মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এই জায়গাগুলোতে খাদ্য পরিপাক হচ্ছে। এই পরিপাকৃত খাদ্যটাকে কোথায় নিয়ে যাওয়া? যকৃতে নেওয়ার কাজটাই হচ্ছে কি এই হেপাটিক পোর্টাল সংবহন। ধরো আমরা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার কি? এই হলো আমাদের পাকস্থলী। হ্যাঁ, পাকস্থলী ডিওডেনামের ফাঁকে আছে আমাদের কি? অগ্নাশয়। অগ্নাশয়ের সাইডে আছে আমাদের স্প্লিন। হ্যাঁ, তারপরে ক্ষুদ্রান্ত, এটা তুমি একটু দেখে নাও, ক্ষুদ্রান্ত। আর এইদিকে আছে আমাদের কি? ধরো বৃহদান্ত। ঠিক আছে, এখন এই জায়গাটায় আছে আবার কে? যকৃৎ। এই জায়গাটায় আছে কি আবার? যকৃৎ। ঠিক আছে, এখন বলছে যে এই যে আমাদের পৌষ্টিক অঙ্গ যেগুলো আছে, এই পৌষ্টিক অঙ্গের চারদিকে অসংখ্য কৌশিক জালিকা থাকে। কি থাকে? কৌশিক জালিকা। পৌষ্টিক নালীর ভিতরে কি আছে? অসংখ্য ধরো কৌশিক জালিকা। এই কৌশিক জালিকাগুলো মিলিত হয়ে তৈরি করে বিভিন্ন শিরা। এই আবার এই দিক থেকে আসলো, ধরো এখান থেকে আসলো, ক্ষুদ্রান্ত থেকে গেল, এই সবগুলাই মিলিত হয়ে তারা একটা কি তৈরি করতেছে? শিরা তৈরি করতেছে। এগুলা মিলিত হয়ে একটা কি তৈরি করতেছে? শিরা তৈরি করতেছে, যার নাম হেপাটিক পোর্টাল শিরা। এর নাম কি? হেপাটিক পোর্টাল শিরা। ঠিক আছে, এই হেপাটিক পোর্টাল শিরা যখন যকৃতের মধ্যে প্রবেশ করলো, না, তখন কি আরো অসংখ্য ছোট ছোট শাখায় বিভক্ত হইলো। তারা অনেক কৌশিক জালিকায় বিভক্ত হইলো। ঠিক আছে, এই কৌশিক জালিকাগুলো আবার মিলিত হয়ে তৈরি করতেছে আরেকটা শিরা, যার নাম খালি হেপাটিক শিরা। হেপাটিক শিরা। মাথায় রাখবা যে পৌষ্টিক অঙ্গগুলো থেকে আসা রক্তনালীগুলা মিলিত হয়ে তৈরি করলো কি? হেপাটিক শিরা। হেপাটিক শিরা যকৃতের ভিতরে প্রবেশ করলো এবং যকৃতের ভিতরে কি আরো অনেকগুলো শাখায় বিভক্ত, কৌশিক জালিকায় বিভক্ত হইলো এবং সেই কৌশিক জালিকাগুলো মিলিত হয়ে তৈরি করলো খালি হেপাটিক শিরা। আর এই হেপাটিক শিরাটা কি যুক্ত হয় কোথার সাথে? ইনফিরিয়র ভেনা কাভার সাথে। ধরো আমরা যদি এটা হৃৎপিণ্ড একটা এঁকে নিই, জাস্ট এমনি করে, এই ধরো আমাদের নিম্ন মহাশিরার সাথে গিয়ে এটা কি হয়? যুক্ত হয়। এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা করোনারি শিরা, ধরো এরকম করে। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে কি ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা গিয়ে কোথায় যুক্ত হইলো? আমাদের রাইট অ্যাট্রিয়াম, সেখান থেকে রক্ত যাবে কোথায়? রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের হেপাটিক পোর্টাল শিরার কি রক্ত সঞ্চালন পদ্ধতি। তাহলে আমরা কি বলতে পারি, কোথা থেকে শুরু হইল? পৌষ্টিক অঙ্গ সমূহ, কি পৌষ্টিক অঙ্গ। ঠিক আছে, এই পৌষ্টিক অঙ্গ থেকে কার মাধ্যমে গেল? তারা সবগুলা শিরা, পৌষ্টিক অঙ্গ থেকে সবগুলা শিরা মিলিত হয়ে তৈরি করলো কি হেপাটিক পোর্টাল শিরা। কি তৈরি করলো? হেপাটিক পোর্টাল শিরা। পোর্টাল শিরা। এই হেপাটিক পোর্টাল শিরা থেকে রক্ত কোথায় গেল? যকৃতে। কোথায় গেল? যকৃত। যকৃত থেকে কোথায় গেল? হেপাটিক শিরা। যকৃত থেকে কৌশিক জালিকাগুলো মিলিত হয়ে তৈরি করলো হেপাটিক শিরা। এই হেপাটিক শিরা থেকে কোথায় গেল? ইনফিরিয়র ভেনা কাভা। আর ইনফিরিয়র ভেনা কাভা থেকে রক্ত গেল কোথায়? ইনফিরিয়র ভেনা কাভা থেকে গেছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায়? রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল সংবহন। ঠিক আছে, চিত্রের সাথে বুঝছো? আরেকবার আমরা তোমাদের বইয়ে জিনিসটা সুন্দর করে দেখাই দিই, যে দেখো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, অন্ত্র এবং প্লিহা থেকে কৌশিক জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত হেপাটিক পোর্টাল শিরার ভিতর দিয়ে যকৃতের দিকে প্রবাহিত হয় এবং হেপাটিক পোর্টাল সংবহন বলে। হওয়াকে আমরা কি বলছি? হেপাটিক পোর্টাল সংবহন বলছে। যকৃতে পৌঁছে হেপাটিক পোর্টাল শিরা পুনরায় কৌশিক জালিকায় বিভক্ত হয়। এই যে দেখো, এই ছবিটা একদম খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখো আমাদের পাকস্থলী, প্লীহা, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এই সবগুলার কৌশিক জালিকাগুলো মিলিত হয়ে সবগুলার কৌশিক জালিকা মিলিত হয়ে কি তৈরি করলো? একটা হেপাটিক পোর্টাল শিরা তৈরি করলো। এই হেপাটিক পোর্টাল শিরা যকৃতের ভিতরে গিয়ে অসংখ্য কৌশিক জালিকায় বিভক্ত হইলো। এরপরে দেখো এগুলো বিভক্ত হওয়ার পর যদি আমরা ছোট করে দেখি, ঠিক আছে, কোথায়? যকৃতের ভিতরে গেল। যকৃত থেকে হেপাটিক শিরা বের হয়ে কার সাথে যুক্ত হইলো? ইনফিরিয়র ভেনা কাভার সাথে যুক্ত হইলো। ঠিক আছে, আর এই সংবহনটাকে বলতেছি আমরা কি? হেপাটিক পোর্টাল সংবহন। ঠিক আছে, এবার দেখো তোমাদের জন্য আমরা এই যে সিকোয়েন্সটা পড়ে নেই। কোথায়? পৌষ্টিক অঙ্গ, পৌষ্টিক অঙ্গ থেকে হেপাটিক পোর্টাল শিরা, তারপরে যকৃত, হেপাটিক শিরা, ইনফিরিয়র ভেনা কাভা, তারপরে কোথায় গেল? হৃৎপিণ্ড। এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হেপাটিক পোর্টাল সংবহনের প্রয়োজনীয়তা কি বা গুরুত্ব কি? ঠিক আছে, হেপাটিক পোর্টাল শিরার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি? ঠিক আছে, তাহলে দেখো সেম কথা আমরা আগেই বলছি। এই যে আমাদের পৌষ্টিক অঙ্গগুলো আছে, এই প্রত্যেকটা পৌষ্টিক অঙ্গতে আমাদের খাদ্যের পরিপাক হয়। পরিপাক হওয়ার পরে দেখো আমরা জানি যে সবাই শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়ে কিসে পরিণত হয়? গ্লুকোজ। তারপরে হচ্ছে আমাদের কি হয়? আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়ে কি হয়? আমিষ জাতীয় খাদ্য পাই আমরা কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। আবার আমরা চর্বি জাতীয় খাদ্যকে ভাঙলে কি পাচ্ছি? ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ঠিক আছে, এই যে আমাদের পরিপাক করার পরে খাদ্য উপাদানগুলোকে কোথায় নিয়ে যাওয়া? যকৃতে নিয়ে যাওয়ার কাজটা করে। দেখো পৌষ্টিক নালী থেকে শোষিত তরল খাদ্য, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং কি ফ্যাটি অ্যাসিড ইত্যাদি পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতে পৌঁছায়। সেখানে গিয়ে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয় এবং ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে এবং দেহের কোষের গ্লুকোজের অভাব ঘটলে সেই গ্লাইকোজেন পুনরায় কি হয়? গ্লুকোজের অভাব ঘটলে কি? গ্লাইকোজেন পুনরায়, এগুলো আমরা পরিপাক অধ্যায়ে পড়ে ফেলছি যে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। আবার যখন গ্লুকোজের অভাব হয় ওই সঞ্চিত গ্লাইকোজেনটা আবার কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। এছাড়াও নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ যেমন অ্যামোনিয়া, ইউরিয়ায় পরিণত এবং বৃক্কের মাধ্যমে তা দেহের বাইরে নির্গত হয়। ফলে রক্ত পরিশুদ্ধ হয় এবং যকৃতের প্লাজমা প্রোটিন সংশ্লেষণ রক্তে সরবরাহ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট, পরে নিবে একবার, রিডিং শেষ। এবার আমরা পরের টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে কি? করোনারি সংবহন। কোন সংবহন? করোনারি সংবহন। তাহলে আমরা বোর্ডে আগে পড়ে নেই। করোনারি সংবহন। ঠিক আছে, করোনারি শব্দটা আসলে মনে রাখবা, এটা হচ্ছে কাকে বোঝাচ্ছে? হার্ট বা হৃৎপিণ্ডকে বোঝাচ্ছে। ঠিক আছে, কাকে বোঝাচ্ছে? হৃৎপিণ্ড। অর্থাৎ যেই অঙ্গটা অনবরত সংকোচন প্রসারণের পর তোমার শরীরে কি করতেছে? রক্ত সাপ্লাই দিচ্ছে।
তার নিজেরও তো পুষ্টি উপাদান দরকার, তার নিজেরও তো অক্সিজেনের দরকার। তাহলে হৃৎপিণ্ড কিভাবে রক্ত পাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা একটু ভালো করে ছবি এঁকে নিই, ঠিক আছে? হৃৎপিণ্ডের ছবিটা একটু আঁকে নিই। তাহলে এই যে আমরা এক ছবি কত হাজারবার যে আঁকছি, ঠিক আছে, কিছু করার নাই, অঙ্কন করতেই হবে। আমি চাইলে তোমাদের এখানে কি একদম ছবি আনে রাখতে পারতাম, বুঝছো কি না? কিন্তু আমি আনে রাখি না এই কারণে আগে থেকে সেভ করা জিনিসগুলা মাথায় কম ঢুকে, ঠিক আছে? তুমি যদি নিজে এই জিনিসগুলা অঙ্কন করতে পারো তাহলে তোমার মাথায় যতটুকু সেভ হবে, আগে থেকে যে জিনিসগুলো আমরা নিয়ে আসি সেগুলো কিন্তু অতটুকু সেভ হয় না, ঠিক আছে? এই জন্য মনে রাখবা, যত স্মার্ট বোর্ড হোক না কেন, দুনিয়ার এখন পর্যন্ত সব থেকে ভালো লেখাপড়া শেখার জন্য সব থেকে ভালো বোর্ড হচ্ছে কি, ওই যে কালো বোর্ড, চক এবং ডাস্টার আছে না, এগুলোর মাধ্যমে, যেখানে তোমাকে একদম ধরে 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 তোমাকে কি করা হয়, পিকচার সহ বোঝানো হয়, ঠিক আছে? চক এবং ডাস্টার অথবা হোয়াইট বোর্ড এখন এগুলো দুনিয়ার সব থেকে ভালো। এই জন্য দেখবা বড় বড় যে কলেজগুলো আছে, নটরডেমের কি টাকার অভাব পড়ছে? নটরডেমে তো টাকার অভাব পড়ে নাই, তারা চাইলেই পারতো না সব ক্লাসগুলোতে কি করার, স্মার্ট বোর্ড দেওয়ার, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবা, একটা চক ডাস্টার বা একটা হোয়াইট বোর্ড তোমাকে যত ভালো করে পড়ানো যাবে, এগুলো হয়তো বা ভিজুয়ালাইজেশনের জন্য ভালো, বা একটা ধরো যে টিচারদের জন্য একটা মার্কেটিং পলিসি, যে আমি এটা কিনছি এখানে ক্লাস ভালো হয়, এগুলো মার্কেটিং পলিসি ছাড়া কিছুই না, একটা স্টুডেন্ট শেখার জন্য, ঠিক আছে? তুমি তো এখন মনে করো যে এইখান থেকে তুমি একেবারে কি বলবো, আমাদের দেশের প্রত্যেকটা স্কুলে তার এরকম না যে একেবারে ধরে ধরে আইনস্টাইন বানানো হয়, ঠিক আছে? তোমার যতটুকু দরকার বাকিটুকু তোমার শেখার জন্য তোমার ইউনিভার্সিটি আছে বা আদার্স কান্ট্রিতে অনেক বড় বড় ইউনিভার্সিটি, যেখানে রিসার্চ করতে পারে, বাট আমাদের দেশে হাতে নাতে শেখার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত হোয়াইট বোর্ড বা আছে কি ওই কালো চক ডাস্টারই খুব ভালো, ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা কি বললাম, যে এই যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডের নিজস্ব যে প্রাচীরগুলো আছে, এই প্রাচীরগুলা তাদের তো পেশি দ্বারা গঠিত বা কোষ দ্বারা গঠিত, তাদের বেঁচে থাকার জন্য কি দরকার, অক্সিজেন দরকার। তাহলে এই অক্সিজেনটা তারা কই থেকে পায়, ঠিক আছে? তাহলে দেখো এই করোনারি সংবহনের মেন সূত্রটা আছে, এই যে দেখো আমাদের যে অ্যাওয়ারটা আছে না, এই অ্যাওয়ারটা থেকে দুইটা রক্তনালীর সৃষ্টি হয়, আসলে একটাই থাকে, এখান থেকে দুইটা রক্তনালীর সৃষ্টি হয়, ঠিক আছে? এখান থেকে ধরো একটা রাইট করোনারি আর্টারি, এটা হচ্ছে কি লেফট করোনারি আর্টারি। এইগুলো এখন বোঝানো খুব কষ্ট হয়ে যাবে, মেডিকেলে উঠলে তুমি ভালো করে বুঝতে পারতা। তারপরে মনে রাখবা এখান থেকে একটা সিরিয়াক ট্রাঙ্ক আছে, এখান থেকে দুইটা করোনারি আর্টারি তৈরি হয়, একটা হচ্ছে আমাদের রাইট আর এটা হচ্ছে কি লেফট। রাইটটা চলে যাচ্ছে আমাদের হচ্ছে কি অ্যাট্রিয়াম এবং লেফটটা যায় পিছনের দিকে, ঠিক আছে? তো তোমার দরকার নাই, তুমি ডাইরেক্ট মনে রাখবা করোনারি ধমনী, কি বলবা, করোনারি ধমনী। এই করোনারি ধমনী থেকে আমাদের রক্তটা কোথায় যাচ্ছে, হৃৎপিণ্ডের প্রাচীর, হৃৎপ্রাচীরে যখন যাবে তখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটবে, তখন আমাদের একটা অক্সিজেন যাবে হচ্ছে হৃৎপেশিতে, ঠিক আছে? আর হৃৎপেশি থেকে কার্বন ডাইঅক্সাইড আসবে কোথায়, করোনারি শিরা, করোনারি শিরা থেকে রক্ত কোথায় যাবে, করোনারি শিরা থেকে রক্ত যাবে ডান অ্যাট্রিয়াম বা রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায়, রাইট ভেন্ট্রিকল। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলা ভাগ আছে, অ্যান্টেরিয়র করোনারি আর্টারি, পোস্টেরিয়র করোনারি, লেফট করোনারি আর্টারি, অনেক কাহিনী আছে, ঠিক আছে? এগুলো তোমার এখন বোঝার দরকার নেই, জাস্ট তুমি তোমার জন্য যতটুকু দরকার যে প্রথমে আমাদের মহাধমনী থেকে সৃষ্টি হলো করোনারি ধমনী। এই করোনারি ধমনী কোথায় রক্ত নিয়ে যায়, হৃৎপ্রাচীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ে তারপর যায় কোথায়, করোনারি শিরা কোথায় যাচ্ছে, রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায়, রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? এবার দেখো আমরা এটা যদি দেখি, দেহের রক্ত সংবহনের মূল চালিকা শক্তি হিসেবে আমৃত যে অঙ্গটি মাধ্যমে সমগ্র দেহে প্রত্যেক কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে সেটি হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের নিজের জন্য পুষ্টি এবং অক্সিজেনের প্রয়োজন এবং এই চাহিদা পূরণ করে করোনারি সংবহনের মাধ্যমে। হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালিত সংবহনকে বলতেছে আমরা করোনারি সংবহন। এখন মুখস্থ করে নিবা সংজ্ঞাটা, যে হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকেই বলতেছে আমরা কি, করোনারি। অথবা এইভাবে বলতে পারা, যে সংবহন প্রক্রিয়ায় হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সংবহন করা হয় তাকেই বলা হচ্ছে করোনারি সংবহন। এখানে কি হয় দেখো, আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরে সরাসরি হৃদগহ্বর থেকে রক্ত সঞ্চালিত হয় না, প্রথমে সিস্টেমিক ধমনীর গোড়া অর্থাৎ মহাধমনী থেকে আমাদের সৃষ্টি হয় করোনারি ধমনী।
যেখান থেকে হৃৎপিণ্ডের রক্তপ্রাচীর অক্সিজেন সমৃদ্ধ রক্ত সংবহিত হয় এবং হৃৎপ্রাচীর থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত করোনারি সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে প্রবেশ করে। আর এই দেখো তাহলে আলটিমেটলি কি হলো সিরিয়ালটা, সিস্টেমিক ধমনী, করোনারি ধমনী, তারপরে হচ্ছে আমাদের কি রে হৃৎপ্রাচীর, তারপরে করোনারি শিরা, তারপরে হচ্ছে কোথায় ডান এট্রিয়াম। ঠিক আছে, তো এগুলো তোমরা পড়ে নিবে। এখন একটা জিনিস পড়ে না, সিস্টেমিক ধমনী এবং কি পালমোনারি সংবহনের মধ্যে পার্থক্য, সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে দেখো সিস্টেমিক সংবহনে কি হয়, রক্তের গতিপথ কোথা থেকে শুরু হয়েছে, আমরা আগেই পড়ছিলাম বাম ভেন্ট্রিকল থেকে শুরু হয়েছে আর ডান এট্রিয়ামে শেষ। আর পালমোনারি সংবহনে কি হয়েছে, ডান ভেন্ট্রিকলে শুরু হয়েছে এবং কি বাম এট্রিয়ামে শেষ। সিস্টেমিক সংবহনে কি হয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সংবহিত হয়, ঠিক আছে, এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহিত হয়। কোথায় থেকে কোথায় সেটা তুমি বুঝোই, ধমনির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো, আর পালমোনারি সংবহনে পালমোনারি ধমনির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং কি পালমোনারি শিরার মাধ্যমে পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন হয়। আর এটা দেহের পুষ্টি সরবরাহ করে, আর এটা হচ্ছে কি রে অক্সিজেন সংগ্রহের জন্য ফুসফুসে গমন করে। আর রক্তচাপ বেশি, আর হচ্ছে কি রে পালমোনারি সংবহনে রক্তের চাপটা একটু কম। তাহলে আমাদের সংবহনের অংশটা পড়া শেষ। এখান থেকে তোমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপরের দুইটা, যে সিস্টেমিক সংবহনটি ব্যাখ্যা করো আর পালমোনারি সংবহনটি ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে।